শ্রেতা, বোন আমার, প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দে। আই প্রমিস আর কখনো তোকে বকাবকি করব না, তোর গায়ে হাত তুলবো না। শ্বেতাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আদুরে গলায় কথাগুলো বলল শুভ্রা। আজ 3 দিন হলো দুই বোন একে অপরের সাথে কথা বলে না। সেটা নিজের অভিমানী বোন নিয়ে বোনের সাথে কথা বলেনি। এদিকে শুভ্রার আত্মগ্লানি আর বোনের সান্নিধ্য পাওয়ার জন্য ছটফটানি অনুভব করায় নিজ থেকেই বোনের কাছে ছুটে এসেছে। শ্বেতা আড়ালে মুচকি হাসলেও শুভ্রার সামনে গাল ফুলিয়ে ক্ষুদ্র কণ্ঠেই বলল, না, তোকে আমি মাপ করব না। প্লিজ বোনু, এমনটা করিস না। আচ্ছা, মাপ করতে পারি একটা শর্তে। কী শর্ত বল শুনি। আমাদের ভার্সিটি থেকে কিছুদিন পর ট্যুর দেওয়া হবে, সেখানে যাওয়ার জন্য বাবা মাকে কনভিন্স করবি তুই। শুভ্রা বোনকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত কণ্ঠেই বলল, আরে এটা কোনো ব্যাপার হলো? ধরে নে তোর ট্যুরে যাওয়া কনফার্ম। কথাটা শুনে আনন্দে লাফিয়ে উঠে শ্বেতা বোনকে জড়িয়ে ধরল। দুই বোনের লাফালাফি আর নাচানাচিতেই যেন থামছে না। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ শুনে থমকে যায় দুজন। শ্বেতা এগিয়ে যায় দরজা খুলতে, দেখে ইহান হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরে ইহান ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। পরক্ষণে সেটা কি ভেবে যেন ইহানকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো ভাইয়া, আমি কি শ্বেতা নাকি শুভ্রা? ইহান নির্বিকার স্বরে আওড়ালো, শ্বেতা, কিভাবে বুঝলে? তোরা যমজ হলেও তোদের মধ্যে ছোটোখাটো অনেক অমিল রয়েছে, যার মধ্যে একটা হলো তোদের চোখের রং। তোরটা হলো ডার্ক ব্রাউন কালার আর শুভ্রেরটা হলো ডার্ক ব্ল্যাক কালার। তোদের দুজনের সাথে দেখা হলে আমি প্রথমে তোদের চোখের দিকে তাকাই, আর তারপর আমার বুঝে নিতে খুব একটা সমস্যা হয় না। হুম, ব্রিলিয়ান্ট। তা তো বটেই। এখন শর্ত এখান থেকে, শুভ্রার সাথে আমার কিছু কথা আছে। সে তার চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কি এমন কথা আছে শুভ্রার সাথে যে আমাকে বলা যাবে না? হুম হুম, পার্সোনাল কিছু? ইহান সে তার কান টেনে ধরে বলল, ভীষণ পাকা হয়ে গেছিস তাই না? উফ ভাইয়া, লাগছে, ছাড়ো। ইহান কান ছেড়ে দিয়ে বলল। বের হ রুম থেকে, ফাজিল মেয়ে। সে তার ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে গেল। ইহান সেদিকে চোখ পাকিয়ে তাকিয়ে হেসে ফেলে দরজা বন্ধ করে দিল। শুভ্রা এতক্ষণ যাবৎ এক পাশে দাঁড়িয়ে থেকে সবটা দেখছিল। সেদিনের কনসার্টের রাতের পর থেকে এখনো পর্যন্ত ইহানের সাথে তার সম্পর্ক স্বাভাবিক হয়নি। নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছে শুভ্রা। ইহান শুভ্রার কাছে আসতে শুভ্রা নিচু স্বরে জিজ্ঞাসা করলো। কিছু বলবে ইহান ভাইয়া? ইহান বসতে বসতেই বলল। হ্যাঁ বস, তোর সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। মুহূর্তে ইহানের চোখে মুখে খুশি ঝলক দেখা গেল। শুভ্রার চোখে সেটা দেখে নিজেও ইহানের পাশে বসলো। এবার বলো। ইহার মনে মনে নিজেকে প্রস্তুত করে নিল, কিছুটা লাজুক কণ্ঠেই বললে শুরু করলো। আমি লাভ শুভ্রা, ওকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো আঘাত হানলো শুভ্রার হৃৎপিণ্ডে। মুহূর্তের মধ্যে বাকশক্ত হারিয়ে গেল এক অজানা কষ্টের অথৈ সাগরে। নিমজ্জিত হলো সে। শুভ্রার এই অভিব্যক্ত দেখে এতক্ষণ ধরে উচ্ছ্বসিত থাকা ইহানের মুখটা কেমন ম্লান হয়ে আসে। কি রে, হঠাৎ কি হলো তোর? খুশি হসনি তুই? শুভ্রার মধ্যে হঠাৎ একটি অদম্য শক্তি এসে ভর করলো যেন। মনে পড়ে গেল ঈশার বলা সেই কথা। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। নিজের ভাগ্যের নির্মমতাকে মেনে নিতে শুভ্রা মনে মনে প্রস্তুতি নিয়ে নিল। যে তাকে যে তাকে মন থেকে চায়নি, তাকে সে কিভাবে পাওয়ার আশা করে? শুভ্রা অনেক কষ্টে নিজের চোখের পানি নিয়ন্ত্রণ করে উচ্ছ্বসিত কণ্ঠেই বলল। কংগ্রাচুলেশনস ভাইয়া। ইয়ান হাসি মুখে নিজের ফোন বের করে গ্যালারি ঘেঁটে একটি মেয়ের ছবি দেখালো। বেশ সুন্দরী আর ছিমছাম গঠনের একটি মেয়ে। ইহান শুভ্রার উদ্দেশ্যেই বলল, কি রে, কেমন লাগলো মেয়েটাকে? শুভ্রা চাপা কষ্ট নিয়ে বলল, তোমার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছো? না, এখনো গার্লফ্রেন্ড হয়নি। কয়েকদিন ধরে ওকে দেখছি। বন্ধুত্ব হয়েছে মাত্র কয়েকদিন, কিন্তু খুব তাড়াতাড়ি সম্পর্ক হয়ে যাবে আশা করি। ও, মেয়েটাকে কেমন লাগলো বলি না যে? খুব সুন্দর, তোমার সত্যি খুব মানিয়েছে। ওর নাম সোনালিকা, তোর ফিউচার ভাবি। এই কথাটাও তীরের মতো আঘাত করলো শুভ্রার বুকে। তবু সে নিজেকে সামলে নিয়ে বলল, এত তাড়াতাড়ি কাউকে ভালোবেসে ফেললে ভাইয়া? আবার তাকে বউ বানানোর পরিকল্পনাও করে ফেলেছো? হ্যাঁ, হঠাৎ করে হয়ে গেল আর কি। অল দ্য বেস্ট। বিয়ে করে বউকে নিয়ে অ্যাব্রডে সেটেল হয়ে যাও।
দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। আরে দাঁড়া দাঁড়া, তুই কোথা থেকে কোথায় যাচ্ছিস? এখনই বিয়ে, বউ, দাম্পত্য জীবন, অ্যাব্রোড সেটেল হওয়ার কথা শুরু করে দিয়েছিস? তুমি তো আগে তোকে আমার ফিউচার ভাবি বানিয়ে ফেললে, তাহলে আমি আগে থেকে এগুলো বললে সমস্যা কি? না, আমার আর কি হবে, সকাল থেকে ভীষণ মাথা ব্যথা করছিল, তাই তোমার এমন মনে হচ্ছে। ইহান ব্যস্ত হয়ে বলে উঠল। কি বলছিস তুই শুভ্রা? তোর এত মাথা ব্যথা আর এই কথা তুই আমাকে এখন বলছিস? আমাকে আগে বলিসনি কেন? দিব কানে নিচে একটা। তোর তো আবার মাইগ্রেনের সমস্যা আছে, মেডিসিন নিয়েছিস ঠিক মতো? ইহানের উদ্বিগ্নতা ও কেয়ার দেখে বিষণ্ণ হাসল শুভ্রা। তার প্রতি এত কেয়ার করা, চিন্তা করা মানুষটা অন্য কারো হয়ে যাবে ভাবলেই বুকটা চমকে উঠল শুভ্রার। পৃথিবী যেন ওলট পালট হয়ে যাচ্ছে তার কাছে। শুভ্রা বিষণ্ণ হেসেই জবাব দিল। আমি ঠিক আছি ভাইয়া, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তুমি বরং তোমার নতুন রিলেশনের ওপর বেশি করে ফোকাস দাও। আফটার অল তোমার জীবনে তোমার স্পেশাল মানুষটি এসে গেছে, তাকে তো বেশি করে সময় দেওয়া উচিত। বলে দ্রুত দরজা খুলে এক দৌড়ে ছাদের উপরে চলে গেল শুভ্রা। ছাদের রেলিং ঘেঁষে বসে পড়ে দু হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল সে। তার ছোটবেলার আবেগ, কিশোরী বয়সের আকর্ষণ ও যৌবনের প্রথম ভালোবাসা একমাত্র ইহান। তাকে নিয়ে হাজারো স্বপ্ন রচনা করেছে সে, অথচ মুহূর্তের মধ্যে সেই স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেল। ভালোবাসার মানুষ, ভালোবাসা অপ্রকাশিত কথাগুলো ইহানকে বলাই হলো না, আর কখনো বলাও হবে না, কারণ মানুষটা যে অন্য কারো হয়ে গেছে। ওইদিকে ইহান ক্রমাগত ছাদের দরজা থাকাচ্ছে, অথচ শুভ্রার দরজা খোলার বিন্দু মাত্র আগ্রহ কিংবা তারা দেখা দিল না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস তোরা? আমি কিন্তু ওর বাসা একদমই চিনি না। রাত 8টার আগে আমাকে বাড়ি ফিরতে হবে, না হলে আম্মু আমাকে আর আস্তই রাখবে না। ডার্ক ব্ল্যাক ফ্লোরাল প্রিন্ট গাউন পরিহিত শ্বেতাকে এই মুহূর্তে অপ্সরার মতো লাগছে। ড্রেসের কালারের সাথে ম্যাচিং করা স্টোন অর্নামেন্টস, চেহারার হালকা প্রসারণী ছোঁয়া, কালো লম্বা চুলগুলো কার্ল করে পিঠময় ছড়িয়ে দেওয়া। অথচ নিজের এই সৌন্দর্য নিয়ে একটু আগ্রহ নেই শ্বেতার। সে তার বান্ধবী অহনা এবং অনামিকাকে একের পর এক প্রশ্নবোধে জর্জিত করেই যাচ্ছে। তাকে এই ড্রেস পরিয়ে দিয়ে সাজসজ্জিত করে দিয়েছে তারাই। অনামিকা বিরক্ত হয়েই বলল। উফ শ্বেতা, একটু চুপ করবি? আমরা তো তোকে নিয়ে বাজার করে দিব না। আমাদের ফ্রেন্ডের বার্থডে উপলক্ষে আমাদের সাথে তোকে ইনভাইট করেছে, তাই তোকে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি তো তোদের ওই ফ্রেন্ডকে চিনি না। অহনা তাকে আশ্বস্ত করে বলল। চিন্তা করিস না, চিনে যাবি। আমাদের ফ্রেন্ড মানে তোরও ফ্রেন্ড হয়ে যাবে। তবু একরাশ দ্বিধাদ্বন্দ্ব শ্বেতার মনে খেলেই যাচ্ছে। অনিশ্চিতার চিনতে সে দুই বান্ধবীর মাঝে গাড়ি ছিটে বসে রইল। জাঁকজমকপূর্ণ সাজসজ্জিত হয়েছে গোটা খান ম্যানশন। চারপাশের চোখ ধারানো আলোকসজ্জা গোটা এরিয়া। নামি দামি লোকদের ফিরে গিজগিজ করছে। অবশ্য হবে নাই বা কেন, খান বংশের একমাত্র উত্তরাধিকারী এরিস আহরান খানের জন্মদিন বলে কথা। নাহিয়ান খান কোনো কিছুর কমতিই রাখেনি। তার পলিটিশিয়ান পার্টি, বিজনেস পার্টির অসংখ্য মানুষ রয়েছে এখানে। আন্ডারওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ পার্টনাররাও ছদ্মবেশ নিয়ে পার্টিতে ঘোরাফেরা করছে, অথচ এই মুহূর্তে তাদেরকে দেখে নিরট ভদ্রলোক বলেই মনে হচ্ছে। নীলিমার ডার্ক মেরুন রঙের একটা অফ শোল্ডার বেলিলেস টপ আর জিন্স পরেছে, পায়ে পেন্সিল হিল, সাথে হালকা অর্নামেন্টস, স্পাই করা কাত অবধি থাকা সোনালি কালারের চুলগুলো ছেড়ে দেওয়া, চেহারায় ভারী প্রসাদা নিঃশ্বাস। তাকে এই মুহূর্তে খুব উচ্ছ্বসিত দেখাচ্ছে, কারণ আজকে এরিসের জন্মদিন হওয়ার পাশাপাশি তার জীবনে আরেকটি নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। এইদিকে সবাই যখন বার্থডে উপলক্ষ রেডি, তখন বার্থডে বইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। সে এখনও রেডি হয়ে নিচেই নামেনি। সবার মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। সবার সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে দৃঢ় চিত্তে গরু গম্ভীর ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নেচে নামলো এরিস। সকলের দৃষ্টি তাকে দিকে স্থির হয়ে গেল। সকলের দৃষ্টি তার দিকেই স্থির হয়ে গেল। ডার্ক ব্ল্যাক কালারের জিন্স কোট, গুচি ব্র্যান্ডের জিন্স, সেই সাথে স্পাইক করা সিল্কি চুল এবং হালকা চাপদাইতে এক কথায় প্রিন্স চার্মিং লাগছে এরিসকে। সেই সাথে তার মুখের কঠোর অভিব্যক্ত দাম্ভিক পদচারণে তার ব্যক্তিত্ব অন্যান্য সৌন্দর্য দাঁড় করেছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে ড্রয়িং রুমের ঠিক মাঝখানে দাঁড়াতেই
ফোকাস লাইট অন হলো এরিসের উপর। নীলিমা বিমোহিত নয়নে এরিসের দিকে তাকিয়ে চলেছে, অথচ এরিসের সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই। সে যেন কারো আগমনের প্রতীক্ষায় মনে মনে অস্থির হয়ে আছে। নাহিয়ান খান এরিসের দিকে এগিয়ে গিয়ে তাকে উৎস আলিঙ্গন করলেন। তারপর মাইক্রোফোন হাতে সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মতো করে বললেন, Meet my son and only son, Aris Ahrar Khan. He is the sole heir of my love and whole property. তারপর এরিসের দিকে তাকিয়ে বললেন, Happy birthday, my son. এই ঠোঁটের করে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। নাহিয়ান খান আবার বলতে শুরু করলো, আজকের এই আনন্দের দিনে আমি আমার ছেলের জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘোষণা করতে যাচ্ছি। সেটা হলো নাহিয়ান খানের কথা শেষ হওয়ার পূর্বেই সদর দরজা দিয়ে আগমন ঘটল ছিপছিপে গড়নের মায়াবী চেহারার এক সুন্দরী তরুণী, যার সুগভীর চোখ দুটোতে লুকিয়ে রয়েছে অপরিসীম মায়া আর তীব্র আকর্ষণ। ভীত চঞ্চল চোখ জোড়া দিয়ে সে তাকিয়ে রয়েছে এদিক ওদিক। তার সাথে আরও দুজন তরুণীও আছে, অথচ এরিসের দৃষ্টি সেই ভীত চঞ্চল হরিণীর ন্যায় তরুণীর পানে চুম্বকের মতো আকর্ষিত হয়ে রইল। চোখের পলক ফেলাতে সে ফুলে গেল যেন। হৃদম্বন গতি হারাচ্ছে বারংবার। স্থান কাল ভুলে সে ছুটে এগিয়ে গেল সেই তরুণীর পানে। উপস্থিত সকলে বিস্ময়ে দেখল সেই ঘটনাটা। এরিস সে তার সামনে এসে তার হাত বাড়িয়ে দিল। তার দৃষ্টি সীমাহীন মুগ্ধতা বিরাজ করছে। সে তার এক পলক সেই দিকে তাকিয়ে ঢোক গেল। এরিস তাকে চোখ দিয়ে ইশারা করলো তার হাত ধরার জন্য। সে তার কম্পিত হাতে এরিসের হাত খাড়া ধরলো। এরিস নির্বিকার ভঙ্গিতে তাকে নিয়ে আগের জায়গায় ফিরে এলো। নাহিয়ান খান এরিসের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেন, এসব কি করছো এরিস? কে এই মেয়ে? আমাকে আমার অ্যানাউন্সমেন্ট করতে দাও। এরিস তার বাবার মতোই ফিসফিস করে উত্তর দিলেন, আপনাকে আমি কিছুক্ষণ পর সবটা বুঝিয়ে বলছি মিস্টার খান। আপাতত আমার কাজে আমাকে ডিস্টার্ব করবেন না। নাহিয়ান খান কিছু বলতে চেয়েও আর বলতে পারলেন না। এরিস জোরে চেঁচিয়ে মিউজিকের দায়িত্বে থাকার লোকদের উদ্দেশ্য করে বলে উঠলেন, স্টার্ট প্লেয়িং মিউজিক রাইট নাও। সাথে সাথেই মিউজিক স্টার্ট হয়ে গেল। এরিস কারো তোয়াক্কা না করেই ফোকাস লাইটের মধ্য থেকেই শ্বেতাকে নিয়ে বলো ডান্স করতে লাগলো। এক মুহূর্তের জন্য শ্বেতার চোখ থেকে শোক সরায়নি সে। অপরদিকে শ্বেতা বিস্মিত, ভয় আর লজ্জায় ভীষণ কুঁকড়ে গিয়েছে। চারপাশে এত মানুষ তাদেরকে অবাক বিস্মিত অবলোকন করেছে, আর সে কিনা এরিসের এত কাছাকাছি থেকে বলো ডান্স করছে। বিষয়টা ভাবতেই মাদের সাথে মিশে যেতে ইচ্ছা করছে তার। সব মিউজিকের তালে তালে ডান্স করতে লাগলো এরিস শ্বেতা। দারুণ মোহনীয় আর রোমাঞ্চকর দৃষ্টিগুলোর মতো এই মুহূর্ত যেন অন্যতম। আই অ্যাম ইন লাভ উইথ এ ফায়ার স্টাইল ইভেন থট ইট হার্টস কজ আই ডোন্ট কেয়ার ইফ আই লস মাই মাইন্ড আই অ্যাম অলরেডি ক্রাউসড। শ্বেতা ডান্স করতে করতে আকৃষ্ট কণ্ঠেই বলল, প্লিজ এবার ডান্স বন্ধ করুন, আমার ভীষণ লজ্জা লাগছে। এরিস নেশাক্ত দৃষ্টিতে শ্বেতাকে দেখতে দেখতে হাসি স্বরে বলে উঠল, ইউ আর বেবি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ মাই অ্যাডিকশন। যখন তুমি লজ্জা পাও তখন তোমাকে একদম ফুটন্ত চেরি ফুলের মতো লাগে। তখন ইচ্ছে করে তোমাকে আজীবন বুকের খাঁচায় বন্দি করে রাখি। শ্বেতার আরও মৃত্যু গাল দুটো আরও লালচে বরণ ধারণ করলো। কান দুটো গরম হয়ে উঠল। সময়ের সাথে পাল্লা দিয়ে হৃদস্পন্দন বাড়তে লাগলো। তাহলে এসব আপনার প্ল্যান ছিল? আপনি অহনা আর অনামিকাকে বলে এসব ড্রেস আর অর্নামেন্টস দিয়ে আমাকে রেডি করিয়ে এখানে নিয়ে এসেছেন, তাই না? কিন্তু কেন? এরিস এক হাত দিয়ে শ্বেতার কমর পেঁচিয়ে ধরে অন্য হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে তাকে ঘোরাতে ঘোরাতেই বলো, সব কেনর উত্তর কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। নাও এনজয় দিস বিউটিফুল মোমেন্ট প্রিন্সেস। একটু পরে আবার আরেকটি গান শুরু হলো। বেবি দিস লাভ আই উইল নেভার লেট ইট ডাই ক্যান্ট বি টাচ বাই নো ওয়ান আই ওল্ড টু সি দেম ট্রাই আই অ্যাম এ ম্যাড ম্যান ফর ইউর টাচ গার্ল I have lost control. I am gonna make this last forever. Don't tell me it's impossible. Because I love you for infinity. I love you for infinity. Because I love you for infinity. I love you for infinity.
গান শেষ হওয়ার সাথে সাথে সে তার কোমর বেঁকে উল্টো দিকে ঝুঁকে পড়ল খানিকটা। এই তার কোমর দুহাত পেঁচিয়ে ধরে নিজেও কিছুটা ঝুঁকে একদম সে তার মুখের কাছাকাছি নিজের মুখ এনে পলকহীন মাতকমতায় দৃষ্টি নিবদ্ধ করে রাখলো। মুহূর্তে সকলে করতালির আওয়াজে ধ্যান ভাঙল দুজনে। সে তা অপ্রস্তুত হয়ে নিজেকে ছাড়াতে নিলে এরিস নিজ থেকেই তাকে ছেড়ে দিল। অপরদিকে এরিস আর শ্বেতা এই ঘনিষ্ঠ এবং অর্ধরঙ্গ রোমান্টিক মুহূর্তে কিছুতেই মেনে নিতে পারছে না নীলিমা। শুরু থেকেই একটা অচেনা অজানা মেয়ের প্রতি এরিসের এত আকর্ষণের আগ্রহ দেখে তার ভীষণ রকমের অস্বস্তি আর রাগ হচ্ছিল। কয়েকবার পার্টি পণ্ড করে দেওয়ার ইচ্ছাও জেগেছিল, কিন্তু নাদিরা খানের নিষেধাজ্ঞায় সেটা করতেই পারেনি। নাদিরা খানও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছিল শ্বেতা আর এরিসকে। নীলিমা বারবার কাউন্টারে বসে একের পর এক অ্যালকোহল ভর্তি গ্লাস খালি করেই যাচ্ছে। তার চোখে তীব্র ক্ষুধার্ত আর রাগের আভাস দেখা যাচ্ছে, যেন এক্ষুনি ধ্বংস করে দিবে সব। নাদিরা খান মেয়ের কাঁধে হাত রাখতে সে জ্বলে উঠল। নীলিমা মায়ের দিকে ফিরে গজে উঠে বলল, এসব দেখেও তুমি আমাকে চুপ থাকতে বলছো মাম্মা? তোমরাই বা এসব দেখেও কি করে চুপ আছো? নাদিরা খান বাঁকা হেসে বলল, অ্যারিসকে যত পারো এই মুহূর্তটায় উঠতে দাও। শেষে বন্দিত হতে হবে তোমার কাছেই। ভাইজান আজকেই তোমার আর অ্যারিসের বিয়ের অ্যানাউন্সমেন্ট করবেন, আর অ্যারিস কোনোভাবেই ভাইজানের কথার বিরুদ্ধে যেতে পারবে না। তখন তো তাকে তোমার হতেই হবে। আচমকা নীলিমার মুখে বিশ্বজোর হাসি ফুটে উঠল। মাকে জাপটে ধরে উচ্ছ্বসিত হেসে বলে উঠল সে, হু ইজ দিস লেডি? এক বয়স্ক ধনাঢ্য ব্যক্তির সাথে দেখিয়ে এরিসের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিলেন। এস কিছু বলতে নিবে তার আগে নাহিয়ান খান ঝটপট বলে উঠলেন, নো মিস্টার পটোয়ালি, দিস গার্ল ইজ নট মাই সন্স ফিয়ন্সে। সি ইজ এ গেস্ট অফ দিস পার্টি। তারপর সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, এখন আমি আমার ভবিষ্যৎ পুত্রবধূর সাথে আপনাদের সবার পরিচয় করিয়ে দিব। বলে নীলিমাকে নিজের কাছে ডাকলেন তিনি। নাদির খান মেয়েকে যেতে ইশারা করলেন। নীলিমা হাসি মুখে নাহিয়ান খানের কাছে দাঁড়ালেন। নাহিয়ান খান কম কমে স্বরে সবার উদ্দেশ্যে জানালেন, দিস গার্ল ইজ মাই ফিউচার ডটার ইন ল। আমার একমাত্র ছেলে এরিস আহরার খানের সাথে আমি আমার একমাত্র ভাগ্নি মুমতাহিনা খান নীলিমার বিয়ের ব্যাপারে ঘোষণা করলাম। উপস্থিত সকলে হাততালি দিয়ে উঠল। নাদিরা খান, মাশরিফ খান সহ অনুষ্ঠানে উপস্থিত সকলে হাততালি দিল। রাফায়েত খান আর রিজওয়ান খান এক পাশে দাঁড়িয়ে রইলেন। তারা এরিসের প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে এরিসের হাত হঠাৎ মতিভ্রষ্ট হয়ে গেল। চোখের সাদা অংশে রক্ত জমাট হলো। হঠাৎ সে শক্ত করে তার পাশে দাঁড়িয়ে থাকা সে তার হাত ধরে ফেল। সেটা চমকে উঠে এরিসের দিকে তাকালো। আমার মতামত না নিয়ে আপনি কি করে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে পারলেন? মিস্টার খান, আমি নীলিমাকে বিয়ে করব এমনটা ভাবলেন কি করে? আয়ান খান অবাক হয়ে বললেন, মানে এসব কি বলছো তুমি এরিস? এরিস যত দাঁত চেপে সবার উদ্দেশ্যে বললেন, যা বলছি একদম ঠিক বলছি। আমি নীলিমাকে বিয়ে করতে পারবো না। তাহলে কাকে বিয়ে করবে তুমি? এরিস নিজের পাশে থাকা শ্বেতাকে নাহিয়ান খানের সামনে এনে দৃঢ় গলায় বললেন, ওকে বিয়ে করতে চাই আমি। শ্বেতা বিস্মিত হতবাক হয়ে গেলেন। সেই সাথে হতবাক হয়ে গেল নাহিয়ান খান সহ উপস্থিতি সকলেই। নাদিরা খান আর নীলিমার চোখে জমল ক্রোধের আগুন। নাহিয়ান খান শক্ত গলায় বলে উঠলেন, কী সব যাতা বলছো তুমি এরিস? মাথা ঠিক আছে তো? আর এই মেয়েটাকে চিনি না জানি না, যাকে তাকে নিজের বাড়ির পুত্রবধূ করে নিব আমি? এরিস ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, শি ইজ এ স্পেশাল পারসন ফর মি অ্যান্ড আই অলসো লাভ হার, সো আই ওয়ান্ট টু ম্যারি হার। নাহিয়ান খান বাক শূন্য হয়ে গেলেন। ভেতরে ভেতরে তিনি ক্রোধে ফুঁসছেন। তাকে আরও রাগান্বিত করে দিয়ে এরিস বলে উঠল, আর সে যেহেতু আমার ফিউচার ওয়াইফ, তো তাকে সম্মান দিয়ে কথা বলবেন মিস্টার খান। তারপর উপস্থিতি সকলের উদ্দেশ্যে শ্বেতাকে দেখে এরিস জ্বর গলায় বলে উঠলেন, এভরিওয়ান গেট টু নো হার, শি ইজ শ্বেতা মুবাসসিরা। এর বেশি পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সে যেহেতু সম্পূর্ণ আমার, সুতরাং তার পরিচয়, ব্যাকগ্রাউন্ড সব কিছুই আমার সাথে সম্পর্কিত। আশা করি সকলের জন্য এতটুকুই জানাটাই যথেষ্ট হবে। বলে শ্বেতার দিকে তাকালো এরিস। এদিকে শ্বেতা বেচারি এতক্ষণ হতভম্ব হয়ে শুধু এরিসের মুখের দিকেই তাকিয়েছিল। সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে।
কি বলছে এই লোকটা? এরিসের হঠাৎ তাকে বিয়ে করতে চাওয়ার কথাটা শুনে সে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। বিস্মিত হয়েছে এক কোণে দাঁড়িয়ে থাকা অহনা ও অনামিকা। এদিকে নীলিমা আগ্রহের সাথে ছুটে এসে সে তাকে আচমকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সাথে সাথে নীলিমার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয় এরিস। নাদিরা খান এত প্রচণ্ড ক্ষেপে উঠেছে, মেয়েকে উঠিয়ে তিনি এরিসের উদ্দেশ্যে আগে গজগজ করতে করতে বলে উঠলেন। তোমার সাহস কি করে হয় অ্যারিস আমার মেয়ের গায়ে হাত তোলার? এরিসও চিবিয়ে চিবিয়ে বলেন, তোমার মেয়ের সাহস কি করে হয় আমার ভালোবাসার গায়ে হাত তোলার? যে হাত দিয়ে ও সেটাকে আঘাত করেছে, সেই হাত যে আমি এখনও ভেঙে গড়িয়ে দেইনি, এটাই অনেক। নেক্সট টাইম এরকম কোনো কিছু করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বলে সে তাকে সযত্ন উঠিয়ে দাঁড় করালো এরিস। তার গালে আলতো হাত বোলালো। সে তা জড়সড় হয়ে এরিসের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। নীলিমা ফুপিয়ে চলেছে। নাদিরা খান নাহিয়ান খানের উদ্দেশ্যে গর্জে উঠে বললেন, আপনার সামনে এত কিছু হয়ে যাচ্ছে অথচ আপনি কিছুই বলছেন না ভাইজান। আপনি সামনে থাকতে অ্যারিস এত সাহস পাচ্ছে কোথা থেকে? এরিস নির্বিকার কণ্ঠে বললেন, সাহস আমার সবসময় বেশি ছিল ফুফি, তুমি হয়তো সেটা জানতে না। তারপর নাহিয়ান খানের উদ্দেশ্যে এরিস বলে উঠল, মনে আছে মিস্টার খান, আপনার সমস্ত দায়িত্ব নিজের উপর অর্পণের বিনিময়ে আপনি আপনার কাছে একটা শর্ত রেখেছিলাম। নাহিয়ান খান পুরো কুচকে তাকিয়ে রইলেন। তার এরিসের সেদিনের কথাগুলো বলা স্পষ্ট মনে আছে। এরিস বলতে লাগলো, আমার দেওয়া শর্ত পূরণ না করলে আমি সব কিছু ধ্বংস করে দেব, এমনটাও কিন্তু বলেছিলাম। এরিসের চোখে মুখে তীব্র ক্রোধে ছলকানি দেখা দিচ্ছে। নাহিয়ান খান এই মুহূর্তে একটা অবিশ্বাস্য কাণ্ড করে ফেলেন। তিনি স্মিত হেসে তাকে সম্ভাষণ করে বলেন, সেটা মুবাসসিরা, খুবই মিষ্টি তো তুমি। আমার ছেলে পছন্দ আছে বলতে হবে। তারপর এরিসের দিকে তাকিয়ে খোশ মেজাজে বলেন, ওকে, পুত্রবধূ হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই এরিস। আমি তোমার কথা মেনে নিলাম। এরিস তীক্ষ্ণ দৃষ্টিতে নাহিয়ান খানের দিকে তাকিয়ে রইল। শ্বেতা ফেল ফেল করে নাহিয়ান খানকে দেখতে লাগলো। নাদিরা খান আবারও গর্জে উঠে বললেন, ভাইজান। নাহিয়ান খান হাত উঁচিয়ে থামিয়ে দিল তাকে। তারপর গম্ভীর কণ্ঠে বলেন, আমার ছেলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। পাশ থেকে মাশরিফ খান রাগান্বিত স্বরে বলে উঠলেন, কাজটা ঠিক করলেন না ভাই সাহেব। এরিস আর নীলিমার বিয়ের সাথে কিন্তু আমাদের অনেক বিজনেস ডিল জড়িয়ে রয়েছে, সেটা ভুলে যাবেন না। নাহিয়ান খান মাশরিফ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে থাকলেও কিছু বলল না। হাসি মুখে উপস্থিত সকল গেস্টদের উদ্দেশ্যে বলে উঠলেন, সামান্য কিছু মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কিছুটা ঝামেলা বেঁধে গিয়েছিল, তার জন্য আমি দুঃখিত। সবাই পার্টি কন্টিনিউ করুন প্লিজ। নাদির খান নীলিমা আর মাশরিফ খানকে নিয়ে তীব্র রেগে গজগজ করতে করতে বাইরে যেতে উদ্বিগ্ন হলো। নাহিয়ান খান সবার দৃষ্টির আড়ালে তাদের পিছু নিলেন। এদিকে রাফিয়াত খান ও রিজওয়ানা খান শ্বেতাকে দেখে পুরো খুশি হয়ে গেলেন। রাফিয়াত খান শ্বেতার উদ্দেশ্যে বলেন, এই মিষ্টি মেয়েটা বুঝি তোমার পছন্দ করা সেই পাত্রী দাদুভাই, যার জন্য প্রথমবারের মতো তুমি বিয়ের করতে রাজি হয়েছিলে? রিজওয়ানা খান বলে উঠলেন, আরে হ্যাঁ গো, এই মিষ্টি মেয়েটা সেই মেয়ে। তারপর শ্বেতা চিবুক ধরে মিষ্টি কণ্ঠে বলতে লাগলেন, মাশাল্লাহ, কত সুন্দর একটা মেয়ে তুমি, কি মায়াবী দেখতে। এই জন্যই তো বলি, আমার মেয়ে দেখতে না পারার দাদুভাইটা হঠাৎ করে আবার কোন মেয়ের প্রেমে পাগল হয়ে গেল। তবে যাই বলো দাদুভাই, তোমার পছন্দের একদম ফার্স্ট ক্লাস। লজ্জায় কুঁকড়ে উঠলেন শ্বেতা। পাশাপাশি এই দুজন মানুষকে তার ভীষণ ভালো লেগে গেল। কিন্তু ইন্ট্রোভার্ট স্বভাবের হয় খুব তাড়াতাড়ি তাদের সাথে সখ্যতা জমিয়ে ফেলতে পারল না। তবে যতটা পারলো বিনীত ও সম্মান প্রদর্শন করলো। এরিস গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলেও তার চেহারায় একটা অদ্ভুত উজ্জ্বলতা দেখা গেল। ঠোঁটের করে বরাবরের মতো ছিল সূক্ষ্ম বাঁকা হাসি। রাত 8:30 বাজে। পার্টি এখনো চলমান রয়েছে, অথচ সেটা 8টার ভিতরে বাড়ি ফেরার কথা বলে সে তড়িঘড়ি করে দ্রুত বাইরে বেরিয়ে আসছে। দীর্ঘ সিঁড়ি বেয়ে লং ড্রেস নিয়ে দ্রুত নামতে গিয়ে হঠাৎ হুঁচট খেয়ে পড়ে যেতে নিল শ্বেতা। কিন্তু কেউ একজন দ্রুত তার কোমর দুহাতে আঁকড়ে ধরল। শ্বেতা হুমড়ি খেয়ে এরিসের বুকে গিয়ে আছড়ে পড়ল। এরিস গম্ভীর দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে রইল। তবে তার চোখে এমন কিছু একটা ছিল যেটা শ্বেতার দৃষ্টি অনড় করে রাখলো তার প্রতি।
কিছুক্ষণ কেটে যাওয়ার পর শ্বেতা মৃদু নড়াচড়া করে নিচু সরে বলল, আমায় ছাড়ুন প্লিজ, কেউ দেখে ফেললে কি ভাববে? এরিস নির্লিপ্ত জবাব। যার যা খুশি ভাবুক। শোনোনি আজকে পার্টিতে সবার সামনে কি বলে এসেছি? শ্বেতার মুহূর্তে এরিসের তখনকার বলা কথা, ভালোবাসা এবং বিয়ে করার কথা মনে পড়ে গেল। মুহূর্তে লজ্জা আর অদ্ভুত শিহরণে তার তনু দেহ মন কেঁপে উঠল। এরিস স্পষ্ট সেটা লক্ষ্য করলো। তাকে আর একটু লজ্জা পাইয়ে দিতে এরিস শ্বেতার কানের কাছাকাছি নিজের মুখ নিয়ে থমকে রইল। এরিসের গরম নিঃশ্বাস শ্বেতার ভেতরে চলমান প্রখর শিহরণে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এরিস শ্বেতার ঘাড়ের কাছাকাছি মুখ নিয়ে সেখানে ছোট্ট একটা চুমু দিল। এরপর বেশ জোরে সরে কেঁপে উঠল শ্বেতা। খামচে ধরলো এরিসের ঘন কালো সিল্কি চুল। অথচ এরিস নির্বিকার হয়ে শ্বেতার বেবি হেয়ারগুলো কানের পিঠে গুঁজে দিল। এরিস আবারও শ্বেতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস You করে look- আওড়ালো, You look like a red strawberry. I feel like eating. শ্বেতার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোতে লাগলো। লজ্জায় রক্তিম হয়ে উঠল তার সমগ্র মুখমণ্ডল। এরিসকে ধাক্কা দিতে দিতে আকৃষ্ট কণ্ঠেই বলতে লাগলো, ছাড়ুন আমাকে প্লিজ, আমাকে বাসায় যেতে হবে। না গেলে হয় না। এরিসের কণ্ঠে কঠোরতা। থমকে তার দিকে চেয়ে থাকলো শ্বেতা, যার কণ্ঠে সবসময় তেজ আর কঠোরতা বিরাজ করে। তার কণ্ঠে এরকম কঠোরতা শুনে শ্বেতা প্রচণ্ড আশ্চর্য হয়ে গেল। আমাদের পথ ছাড়ুন ভাইজান। আজকে যেসব ঘটনা হলো, এরপর কোনো দিন আপনার কিংবা আপনার ছেলের সাথে আমাদের আর কোনো ধরনের সম্পর্ক থাকবে না। আমাদের সমস্ত বিজনেস রিলেশনশিপও ক্যান্সেল। চেয়ার শক্ত করে কাটকার সরে কথাগুলো বললেন নাদিরা খান। মাসিফ খানের চোখ মুখ শক্ত করে অন্যদিকে তাকিয়ে রয়েছেন। নীলিমা মায়ের বুকে লুটিয়ে থেকে এখনো হিচকি তুলেই কাঁদছেন। নাহিয়ান খান একটা রহস্যময় হাসি দিয়ে বললেন, আমার বোন যে এত বোকা এটা তো আগে জানতাম না। নাদিরা খান ভুরু কুঁচকে বলেন, মানে কি বলতে চাইছেন? বলতে চাইছি আমি তোমাকে যথেষ্ট বুদ্ধিমতী মনে করেছিলাম, কিন্তু সেই তুলনায় তুমি খুবই কম বুদ্ধির অধিকারিণী। তোমার হাজব্যান্ডেরও একই অবস্থা। মাসিফ খান তেতে উঠে বললেন, হেয়ালি না করে যা বলার খুলে বলুন মিস্টার খান। মুহূর্তে চোখ মুখ শক্ত করে নাহিয়ান খান গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, তোমরা ভাবলে কি করে আমি এত সহজে অচেনা অজানা একটা 2 টাকার মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিব? আমার পুত্রবধূ হবে শুধুই নীলিমা। তাহলে ভিতরে ওসব কেন বলেছিলেন ভাইজান? ওগুলো তো জাস্ট এরিসকে শান্ত করার জন্য বলেছিলাম। আমি তো আমার ছেলেকে চিনি, ও একবার যা বলে সেটার প্রতি অনড় থাকে। কেউ তাকে তার সিদ্ধান্ত থেকে নাড়াতে পারে না। আজকে যদি আমি আমার সিদ্ধান্ত ওর উপর জোর করে চাপিয়ে দিতাম, তাহলে হিতে বিপরীত হয়ে যেত। ও আমার হাত থেকে ছুটে যেত। আর ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তোলা আমার সুদক্ষ উত্তরসূরিকে আমি তো সহজে হাতছাড়া হতে দিই কি করে বলো? তিনজন একত্রে নাহিয়ান খানের দিকে তাকিয়ে রইল। নাদিরা খান এবার কিছু নরম হলেন, বললেন, তাহলে অ্যারিসের সাথে ওই মেয়ের বিয়ে আটকাবেন কি করে? আর নীলিমার সাথেই বা ওর বিয়ে দেবেন কি করে? নাহিয়ান খান রহস্যময় হাসি দিয়ে বললেন, আমার ছেলের দুর্বলতা আমি ভালো করেই জানি নাদিরা। ছোটবেলা থেকে ওকেই আমি কঠোরভাবে গড়ে তুলেছি। কৌশলে ওকে আমি যেভাবে পরিচালিত করব, ও ঠিক সেভাবেই পরিচালিত হবে। আর একটা কথা কি জানো, এরিস ধোঁকা একদমই সহ্য করতে পারে না। যে ওর সাথে বিশ্বাসঘাতকতা করে তার জীবনও তছনছ করে দেয়। ছোট থেকেই এমন বহু উদাহরণ দেখেছি আমি। আর নারীদের প্রতি ওর মনে ছোটবেলা থেকেই এক প্রকার ঘৃণা ছিল। কারণটা ছিল ওর মা ওকে ছেড়ে চলে যাওয়া। কিন্তু তবুও ওই মেয়ের প্রতি কীভাবে দুর্বল হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। তবে যাই হোক, কিছুটা দিন সময় দাও আমাকে। এমন চাল চালবো যাতে ওই মেয়ে নিজের থেকে এরিসকে ছেড়ে চলে যায় আর ওর সামনে মিথ্যাবাদী ধোঁকাবাজ বলে প্রমাণিত হয়। তখন এরিস আর আমাদের বিরুদ্ধে যেতে পারবে না। এতে সাবও মরবে আর লাঠিও ভাঙবে না। হঠাৎ নীলিমা বলে উঠল, কিন্তু এত কিছুর পরেও অ্যারিশ ভাইয়া যদি ওই মেয়েকে কখনো না ছাড়ে, যদি ওকে নিজের কাছে আটকে রাখতে চায়? নাহিয়ান খান বাঁকা হেসে বললেন, তাহলে ওকে নিজের আয়ত্তে রেখেই ওর জীবন তছনছ করে দিবে এরিস। নরক যন্ত্রণায় ভরিয়ে দেবে ওর সমস্ত সত্তা। নাহিয়ান খান ঠান্ডা স্বরে বলা কথাটা সবার প্রথমে হতভম্ব হয়ে গেল। পরক্ষণেই সকলের মুখে হাসি ফুটে উঠল।
নাহিয়ান খান সেটা লক্ষ্য করে শয়তানি হাসি দিয়ে বললেন, তাহলে পার্সোনাল কিংবা প্রফেশনাল কোনো রিলেশনশিপই আমাদের খারাপ হচ্ছে না, তাই তো? নাদিরা খান বাঁকা হেসে বললেন। একদমই না ভাইজান। হঠাৎ বাইকের শব্দ সম্মতি ফিরে পেল শ্বেতা। এরিশা আনমনা হয়েছিল বলে শ্বেতা ধাক্কাতে কিছুটা দূরে সরে গেল। শ্বেতা ঘাড় ফেরাতেই দেখলো কিছুটা দূরে রাত হেলমেট খুলে বাইক থেকে নামছে। সেটা দেখে তড়িঘড়ি করে দ্রুত নিচে নেমে যেতে লাগলো শ্বেতা। এরিশ কিছু বলতে চেয়েও থেমে গেল, তবে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে রাখলো শ্বেতার উপর। শ্বেতা রাতের কাছে আসতেই রাত কিছুটা করুক্ত কণ্ঠে বলে উঠল। কতক্ষণ ধরে ফোন দিচ্ছিলাম তোকে, ফোন ধরিসনি কেন? সেটা কাস্টমার ভঙ্গিতেই বললেন, আসলে ভাইয়া ফোন সাইলেন্ট করা ছিল, আর পার্টিতে এত গান বাজনা আর হই হুল্লোটের মধ্যে ফোনের কথা একদমই মনে ছিল না। রাত হঠাৎ পূর্ণ দৃষ্টি শ্বেতাকে দেখতে লাগলো। সাথে সাথেই তার দু চোখ ছড়িয়ে পড়লো একরাশ মুক্ততা। মুগ্ধ কণ্ঠে সে আওড়ালো। তোকে আজ ভীষণ সুন্দর লাগছে শ্বেতা। রাতের নরম কণ্ঠে শুনে শ্বেতা কিছুটা চমকে উঠল। তার কণ্ঠে কিছু একটা ছিল যেটা সেটাকে বিচলিত করলো। তারপরে কি মনে করে শ্বেতা পিছনে তাকাতেই ভয়ে জমে গেল সে। দূর থেকেও এরিসের স্পর্শ অগ্নিমূর্তি দেখতে পাচ্ছে। চোখ দুটো থেকে যেন অগ্নিগির অল্লফাত নির্গত হচ্ছে, যেন দু চোখ দিয়ে শ্বেতাকে ভীষ্ময় করে দিবে সে। শ্বেতা ঢক গিলে দ্রুত রাতকে বলো, তাড়াতাড়ি এখান থেকে চলো রাত ভাইয়া, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ চল। বলে রাত বাইকে বসে বাইক স্টার্ট দিল। সেটা তার পিছনে সিটেই বসলো। রাত শ্বেতার দিকে আরেকটা হেলমেট এগিয়ে দিয়ে বলল, এটা পরে আমাকে ধরে বস, নাহলে পড়ে যাবি। শ্বেতা বাইকের একপাশে ঘুরে বসে হেলমেট পরে দু হাত দিয়ে সিটে দুপাশ শক্ত করে ধরে আমতা আমতা করে বলল, আমি ঠিক আছি ভাইয়া, কিচ্ছু হবে না আমার, তুমি বাইক স্টার্ট দাও। মনে মনে বলল, এখন আমি তোমাকে ধরি আর উনি আমার 2 হাত কেটে দিক, যে লেভেলের ডেঞ্জারাস সাইক করে বাবা। রাত আর কিছু বলে না। বাইক স্টার্ট দেওয়ার পরেও শ্বেতা এবার ভয়ে পিছু ফিরে তাকাতে চোখ দুটো খিসে বন্ধ করে নিল সে। ওদের ভবিষ্যতে তার কপালে কি শুনে অপেক্ষা করছে কে জানে। অপরদিকে এরিস হাত দুটো বজ্র মুষ্টি করে রক্ত লাল চোখে তাতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, মাই ফাকিং অ্যাডিকশন শ্বেতা মুবাসিরা, হাউ ডিয়ার ইউ! তোমার এত সাহস কি করে হলো যে আমারই সামনে অন্য কোনো ছেলের সাথে এভাবে কথা বলো, তার এত কাছাকাছি যাও, আর ওই ছেলের চোখে তোমার জন্য মুগ্ধতা থাকবে কেন? ওর চোখ দুটো আমি উফড়ে ফেলবো। আজকে ভালোবাসার দুটো কথা বলেছি বলে তোমার সাহস খুব বেড়ে গেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমার ভয়ঙ্কর রূপ দেখার জন্য প্রস্তুত হয়ে থাকো শ্বেতা মুবাসিরা। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আপনি কথায় কথায় আমাকে এভাবে কিডন্যাপ করে আনেন কেন? আমার সবসময় এমন মনে হয় যে আপনি আমার কিডন্যাপার আর আমি আপনার হোস্টেজ। শ্বেতাকে একটা নিরিবিলি উদ্যানে নিয়ে এসে নিজের দু হাতের বাহুবন্ধনের মধ্যে আটকে রেখেছে এরিস। কিছু না বলে কতক্ষণ ধরে অগ্নিদৃষ্টিতে শ্বেতাকে অবলোকন করে যাচ্ছে সে। শ্বেতা বেচারি এতক্ষণ ভয়ে চুপসে থাকলেও একটা কথা বলেই ফেলল। এরিস শান্ত অথচ নির্লিপ্ত স্বরেই বলল, অফকোর্স ইউ আর মাই হোস্টেস অ্যান্ড আই অ্যাম ইউর কিডন্যাপার অ্যান্ড ইউ আর দ্য হোস্টেস অফ মাই হোল লাইফ। মানে তোমার জীবন নামক উপন্যাসের শেষ পৃষ্ঠায় এরিস নামক সমাপ্তি লেখা থাকবে। তোমার ছন্দময় কবিতার মতো জীবনের প্রতিটি পঙ্ক্তি এরিসের নামে লেখা থাকবে। তোমার জীবনের সূচনায় আমি না থাকলেও অবশ্যম্ভাবীভাবে আমি থাকব। এতটা আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছেন এই কথাগুলো? কারণ আমি জানি তুমি শুধুই আমার হবে। আর যদি কোনো কারণে সেটা না হয়? এই হঠাৎ শ্বেতাকে উল্টো দিকে ঘুরিয়ে তার দু হাত পিছপড়া করে বেঁধে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমি তোমাকে চাই, মানে তুমি আমারই, আর তোমাকে আমার হতেই হবে। এটা কি আপনার ভালোবাসা নাকি অ্যাডিকশন? যেটা তুমি মনে করো সেটাই। যদি কখনো বুঝতে পারো যে এটা আমার ভালোবাসা, তখন বুঝবে আমার ভালোবাসা কতটা ভয়ঙ্কর।
যা সহ্য করার ক্ষমতা হয়তো তোমার থাকবে না। তাই নিজেকে আমার ভয়ঙ্কর ভালোবাসায় মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করে নাও শ্বেতা মুবাসিরা। বলে শ্বেতার হাত দুটি আরো জোরে চাপ দিল এরিস। শ্বেতা মৃদু আর্তনাদ করে বলে উঠল। ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। এরিস দাঁত কটমট করে চেয়ার শক্ত করে বলল। আগে বলো, গতকাল রাতের ওই ছেলেটা কে ছিল? তুমি ওর সাথে বাইকে করে কেন গিয়েছিলে? ও তোমাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল কেন? এরিসের শেষের কথাটা শুনে শ্বেতা বেশ অবাক হয়ে গেল। তবে সেটাকে পাত্তা না দিয়ে মৃদু স্বরে বলতে লাগলো। উনি আমার রাত ভাইয়া হয়। আপনাকে বলেছিলাম না আমার চাচাতো বড় ভাইয়ের কথা, উনিই সেই। এর আগেও যে একবার তোমাকে ভার্সিটি থেকে বাইকে করে নিয়ে গিয়েছিল সে। এরিস শ্বেতাকে নিজের দিকে ঘুরিয়ে তার কোমর নিজের দু হাতে শক্তভাবে চেপে ধরল। এতটাই জোরে চেপে ধরলো যে শ্বেতার শরীরে প্রচণ্ড চাপ অনুভব হতে লাগলো। শ্বেতা হাঁসফাঁস করতে করতেই বলল, প্লিজ হাত সরান, কোমরে ভীষণ ব্যথা হচ্ছে। এরিস রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, খুব ব্যথা হচ্ছে তাই না? বারবার নিষেধ করেছিলাম না অন্য ছেলেদের দিকে না তাকাতে, তাদের আশেপাশে না যেতে। তারপরেও আমার কথা শুনলে না কেন? শ্বেতা অসহায় কণ্ঠে বলল, কিন্তু সে তো আমার কাজিন ব্রাদার হয়, একই বাসায় আমরা থাকি, তাকে কিভাবে ইগনোর করব? এরিস বিস্মিত হয়ে বলল, একই বাসায় থাকো মানে? ও ও তোমরা তো আবার জয়েন্ট ফ্যামিলি। তাহলে ওই ছেলেটা কি সারাক্ষণ তোমার আশেপাশে থাকে? ও কি সবসময় তোমার সঙ্গ পায়? তোমার সারাক্ষণ মুগ্ধ চোখে চেয়ে দেখে? এসব কি বলছেন আপনি? এরিস দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ধরো এই ছেলেটার যদি হঠাৎ করে চোখ উপড়ে দিই, অথবা তার কোনো ক্ষতি করে ফেলি, হাত পা ভেঙে গড়িয়ে দিই। শ্বেতা ভয়ে একদম জমে গেছে। চোখে মুখে কাতরতা ফুটিয়ে একরাশ আকুতি আর অসহায়ত্ব মিশিয়ে এরিসের কাছে মিনতি করে বলল, প্লিজ এমনটা করবেন না ওনার সাথে। আপনি যেরকম ভাবছেন আসলে সে ওই রকম কিছুই করে না আমার সাথে। সত্যি বলছি, এবার থেকে আমি তার কাছ থেকে অনেক দূরে দূরে থাকবো। কখনো তাকে আমার আশেপাশে ঘেঁষতেই দেব না। মনে থাকবে তো যদি কখনো ওকে সহ অন্য যে কোনো ছেলের সাথে তোমাকে দেখি, তাহলে কিন্তু তোমাদের কাউকেই আর সেকেন্ড চান্স দিব না বলে দিলাম। তারপর হঠাৎ শ্বেতার দুই গালে আলতো করে চুমু খেয়ে নিল এরিস। ঘটনাটা এত দ্রুত ঘটল যে শ্বেতা বিস্ময়ে হতবাক হয়ে গেল। আপনা আপনি তার দু হাত তার দু গালে চলে গেল। প্রকম্পিত হয়ে উঠল তার শরীর। অন্যদিকে এরিস শ্বেতার পানে মুগ্ধ দৃষ্টি তাকিয়ে থাকতেই বলল, ইউ আর সো কিউট অ্যান্ড বেস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার সিন। মাই অ্যাডিকশন। কথাটা বলে এই প্রথম চওড়া প্রাণবন্ত হাসলো এরিস। শ্বেতা অবাক হয়ে দেখলো, হাসলে এরিসের বাম গালে খুব সুন্দর একটা টল পড়ে। পুরুষ মানুষের গালেও যে টল এত সুন্দর মানায় সেটা এরিসকে না দেখলে হয়তো বিশ্বাসে করতো না শ্বেতা। মুগ্ধ হয়ে এসে এরিসের পানে তাকিয়ে রইল। একবার ইচ্ছে হলো এরিসের টলটা একবার আলতো হাতে শুয়ে দিতে, কিন্তু সেই ইচ্ছেটাকে জোর করে দমিয়ে রাখলো সে। এসব কি বলছিস শুভ্রা? ইহান ভাইয়া সত্যি অন্য কাউকে পছন্দ করে? শুধু পছন্দ করে না, ভালোবাসে। আর কিছুদিন পর হয়তো সম্পর্কও চলে যাবে। কে জানে, হয়তো সম্পর্ক চলে গেছেও। ওই মেয়েটা এসব কিছুর ব্যাপারে জানে? জানবে না কেন? অনেকদিন আগে থেকে ওদের পরিচয় হয়ে গেছে। ঈশার প্রশ্নের উত্তরে চোখ মুছে কথাটা বলল শুভ্রা। গত 2 দিন যাবৎ কাঁদতে কাঁদতে মেয়েটার চেহারার বেহাল দশা হয়ে গেছে। যেভাবেই পাচ্ছে ইহানকে এড়িয়ে চলছে। ভার্সিটিতেও যায়নি এই 2 দিন। অবশেষে ঈশার জোরাজোরিতে একটা পার্কে দেখা করেছে 2 বান্ধবী। এই মুহূর্তে এসেও বারবার হিসকি তুলে কেঁদে উঠছে শুভ্রা। ইহান বারবার কল মেসেজ করে বলে ফোনটাও অফ করে রেখেছে শুভ্রা। ঈশা নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে সান্ত্বনা দিতেই বলল, এভাবে ভেঙে পড়িস না দোস্ত, কপালে যা আছে তাই হবে। দেখবি ইহান ভাইয়ার থেকেও অনেক ভালো কাউকে তুই পেয়ে যাবি। শুভ্রা কাঁদতেই বলল, আমি ওর থেকে ভালো কাউকে চাই না ঈশা, আমি শুধুমাত্র ওকেই চাই।
বিধাতা আমার সাথে এত বড় নিষ্ঠুরতা না করলেও পারতেন। আমি কিভাবে বাঁচবো ইহান ভাইকে ছাড়া? তখনই রাতের সাথে শ্বেতাকে পার্কে প্রবেশ করতে দেখা গেল। শ্বেতা অবশ্য রাতকে ইচ্ছা করেই ডাকেনি। শুভ্রার কথা তার কাছে জিজ্ঞাসা করাতে সে তাকে এখানে নিয়ে এসেছে। শ্বেতা অনেকবার মানা করার পরেও রাত শোনেনি। শ্বেতা প্রতি মুহূর্তে ভয়ে ছিল এই না এরিস তাকে আবার রাতের সাথে দেখে নেয়, তাই প্রতি মুহূর্তে সতর্ক থেকেছে সে। শ্বেতাকে দেখা মাত্রই শুভ্রা নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। শ্বেতাকে এই ব্যাপারে কিছুই জানায়নি সে। রাতকে দেখা মাত্র চোখ কটমট করে তাকালো ঈশা। রাতও সরদৃষ্টিতে ঈশাকে দেখতে লাগলো। শ্বেতা এগিয়ে এসে শুভ্রাকে জড়িয়ে ধরে অভিমানী কণ্ঠে বলল, তুই এদিকে বসে রয়েছিস শুভ্রা, আর এদিকে আমি তোকে পুরো বাড়ি তোর ক্যাম্পাস তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে হয়রান হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস রাত ভাইয়া তোদেরকে এখানে আসতে দেখেছিল, তাই তাকে বলা মাত্রই আমাকে এখানে নিয়ে আসলো। শুভ্রা কণ্ঠ নরম করে শ্বেতার গাল ধরেই বলল, ভালো লাগছিল না রে শ্বেতা, তাই ঈশাকে নিয়ে এখানে একটু টাইম স্পেন্ড করছিলাম। শ্বেতা শুভ্রাকে ভালোভাবে লক্ষ্য করে বলল, তোর কি হয়েছে রে শুভ্রা, সত্যি করে বল তো। কয়দিন ধরে দেখছি তুই ভীষণ আনমনা আর বিষণ্ণ হয়ে আছিস। আমার কাছে কিছু লুকাস না কিন্তু। শুভ্রা হেসে বলল, না রে আমার পাগল বোন, আমার কিচ্ছু হয়নি, তুই বেশি বেশি ভাবছিস। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ 3 সত্যি। মিথ্যাটা বলতে গিয়েও শুভ্রার বুক কেঁপে উঠল, কিন্তু তার যে কিছু করার নেই। শ্বেতাকে সবটা খুলে বলে সে ইহানের কাছে সবটা বলে দিবে, আর শুভ্রা মরে গেলেও তা চায় না শুভ্রার মনের লুকায়িত সব অনুভূতির কথা ইহান কখনো জানতে পারুক। দুই বোনের একান্ত কিছু সময় ছেড়ে দিয়ে ঈশা আর রাত অন্যদিকে চলে গেল। দুজন নীরবে পাশাপাশি হাঁটছে। হঠাৎ নীরবতা ভঙ্গ করে রাত বলে উঠল, এই যে হুচুট খাওয়া ছোট্ট খুকি। ঈশা প্রথমে পাত্তা না দিলেও পরেক্ষণে রাত আবার একই নামে ডেকে উঠল। ঈশা চোখ মুখ কুঁচকে রাতের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এক্সকিউজ মি মিস্টার রাত, এখানে আপনি ছোট্ট খুকি কোথায় পেলেন? রাত টেডি ইসমাইল দিয়ে জবাব দিল, শুধু ছোট্ট খুকি বলিনি তো, বলেছি হুচুট খাওয়া ছোট্ট খুকি। কানে শুনতে পাননি নাকি? এখন কি পায়ের সাথে সাথে কানটাও খেয়ে ফেলেছেন? বলিষ্ঠ সূচক একটা ব্যঙ্গাত্মক শীর্ষ আড়ালো রাত। ঈশা রেগে আগুন হয়ে আঙ্গুল উছিয়ে বলল, দেখুন, বারবার আমাকে একই বিষয় নিয়ে খোঁজা দিবেন না বলে দিলাম। সেদিন আপনাকে হেল্প করতে কে বলেছিল? যে হেল্প করতে এসে আবার নিজেই খোঁজা দিচ্ছেন, ভারী ফালতু লোকটা। বলে সামনে এগোতে নিতে ঈশা হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তখনই রাত ওর কোমর আটকে ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। মুহূর্তে থমকে যায় দুজন। কিছুক্ষণের জন্য দুজনের চোখাচোখি হয়ে যায়, দুজনের হৃদস্পন্দন বেড়ে যায়। পরক্ষণে রাত ঈশাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকিয়ে ফেলে। ঈশাও এদিক ওদিক তাকাতে থাকে। রাত বিড়বিড় করে বলতে থাকে, সাদে কি আর বলি, হুচুট খেয়ে পড়ে যাওয়া ছোট্ট খুকি। ঈশা রাতের দিকে ঘুরে তাকিয়ে চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করলো, কিছু বলছেন নাকি আপনি? রাত হেসেই বলল, না 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 না, কি আর বলবো, কিছুই বলিনি। হঠাৎই সামনে একটি কলার ছলা দেখে ঈশার মাথায় একটি শয়তানি বুদ্ধি চাপে। মুহূর্তে সে রাতকে উপরের দিকে তাকাতে হাত দিয়ে ইশারা করলো। তারপর রাতের হাত ধরে তার উদ্দেশ্যেই বলতে থাকলো, ওই যে দেখুন তো ওটা কি, ওই যে ওটা। আচমকা ঈশা তাকে ধরে ফেলার ভারী অবাক হয়ে যায় রাত। পরক্ষণে একটি শিহরণ বয়ে যায় তার দেহে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশার পানে। অন্যদিকে ঈশার উদ্দেশ্য অন্য কিছু। সে রাতকে ধরে ধরে সেই কলা ছলার কাছে নিয়ে যেতে থাকে। রাত বলতে থাকে, কোথায় কি, কিছুই তো দেখতে পাচ্ছি না। কথাটা বলে শেষ হওয়া মাত্রই কলার চকলার পা দেওয়ার পরে স্লিপ কেটে থপ্পাস করে পড়ে যায় রাত। মৃদু স্বরে আহ শব্দ করে উঠে সে। অপরদিকে ঈশা তার এই অবস্থা দেখে মুখে হাত দিয়ে প্রথমে চাপা হাসতে থাকে, পরক্ষণে খিলখিল করে হাসতে শুরু করলো। রাত মুহূর্তেই নিজের শরীরের ব্যথা ভুলে গিয়ে ঈশার দিকে ফেল করে তাকিয়ে থাকে। ঈশা তখনও হেসেই চলেছে। পরক্ষণেই আসল কাহিনী ধরতে পেরে রাতের চেয়ার শক্ত হয়ে যায়। রাত কটমট করে বলল, এসব তাহলে আপনি ইচ্ছে করেই করেছেন, তাই না? ঈশা বুকে হাত গুজে বেশ ভাব নিয়ে বলল, হ্যাঁ আমি করেছি। তো আপনার মতো বদের হাড্ডিকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত।
আগে আমি পড়ে গিয়েছিলাম বলে আপনি আমাকে হোঁচট খাওয়া খুকি বলতেন না? আজ থেকে আপনার হোঁচট খাওয়া দেখে আমি আপনাকে বলবো হোঁচট খাওয়া ছোট্ট খোকা। বলে আবারও হাসতে লাগলো ঈশা। রাত তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উঠতে যেতে নিলেই পরক্ষণে ব্যথায় আরও মৃদু আর্তনাদ করে বসে পড়ল। ঈশা এবার কিছুটা খারাপ লাগলো, হাসি থামিয়ে রাতের দিকে হাত বাড়িয়ে দিল, বলল, আমার হাত ধরে উঠে বসুন মিস্টার রাত। রাত দাঁত কড়মড় করে বলল, আপনার মতো ছলনাময়ী সাহায্য আমার লাগবে না। ঈশা তেলবেগুনে জ্বলে উঠেই বলল, আপনাকে সাহায্য করতে যাওয়াই আমার ভুল হয়েছে। বই গেছে আপনাকে উঠাতে, পড়ে থাকুন এইভাবে। এভাবে পড়ে থাকবো কেন? নিজের চেষ্টাতে আমি উঠে দাঁড়াবো। বলে আবারও উঠতে নিলে হাঁটু প্রচণ্ড ব্যথা অনুভব করলো রাত। ঈশা এবার বিরক্ত হয়ে রাতের হাতটা নিজেই টেনে নিল। রাতের বাম হাত নিজের কাঁধে নিয়ে অপর হাত দিয়ে রাতের শরীর আঁকড়ে ধরে উঠে দাঁড় করালো। ঈশার এমন অপ্রত্যাশিত ব্যবহার আশা করেনি রাত। আবারও একটা অন্যরকম শিহরণ বয়ে গেল দেহে, তবুও কিছু বলল না সে। ঈশা রাতকে নিয়ে হাঁটতে হাঁটতে শুভ্রাদের কাছে চলে এলো। রাতের এই অবস্থা দেখে শ্বেতা দ্রুত বলে উঠল, এ কি রাত ভাইয়া, তোমার কি হয়েছে? রাত একটা বেঞ্চে বসে আঘাতপ্রাপ্তি পাটা ধরে দলতে দলতেই বলল, আর বলিস না, একটা শাকচুন্নির নজর পড়ে গেছিল আমার পায়ের উপর। ভাগ্যিস পাটা আমার পুরোপুরি ভেঙে দেয়নি। বলে ঈশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাত। বিপরীতে ঈশাও একটা মুখ ভেঙচি কাটলো। শুভ্রা বলল, অনেক হয়েছে, চলো এবার যাওয়া যাক। তোরা আমার মন ভালো করে করতে এসেছিস, তার জন্য তোদের প্রতি অনেক অনেক শুক্রিয়া। ঈশা স্মিত হেসেই বলল, আরে দোস্ত, এসব ফর্মালিটি রাখতো, তোর জন্য আমাদের জান কোরবান। প্রত্যেককে সমস্বরে হুম বলে উঠল। রাস্তায় প্রত্যেকের গাড়িতে ওঠার সময় অপ্রত্যাশিতভাবে ইহানের সাথে দেখা হয়ে যায় শুভ্রাদের। তবে এই দেখা হওয়াটা শুভ্রার জন্য অন্যরকম সুখ করেছিল না, কারণ ইহানের সাথে তখন একটি মেয়ে ছিল, আর মেয়েটি হলো ইহানের সেই গার্লফ্রেন্ড সুরালিকা। শুভ্রার ভেতরে তলপাড় করা কষ্ট হলেও মুখে এক চিলতে হাসি জোরপূর্বক ঝুলিয়ে রাখলো। ঈশা শুভ্রাকে জড়িয়ে ধরলো। অপরদিকে ইহান শুভ্রাকে দেখে প্রথমে খুশি হলেও তার বিষণ্ণ চেহারাটা দেখে মুহূর্তে তার মুখখানা মলিন হয়ে গেল। সেটা অবাক হয়ে ইহানকে বলল, আরে ইহান ভাইয়া, তুমি এখানে? তোমার সাথে এই মেয়েটা কে? শুভ্রা হঠাৎ বলে উঠল। ইহান ভাইয়ার গার্লফ্রেন্ড। শুভ্রার কথায় শ্বেতা রাত বেশ অবাক হয়ে ইহান আর সোনালিকার দিকে তাকালো। তবে শুভ্রার কণ্ঠে কিছু একটা ছিল যেটা সরাসরি ইহানের বুকে গিয়ে আঘাত করলো। ইহান কিছু বলার আগেই সোনালিকা বলে উঠল, তুমি নিশ্চয় শুভ্রা, রাইট? ইহান তোমার ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছে। শুভ্রা অদ্ভুতভাবেই বলল, তাই কি কি বলেছে আমার ব্যাপারে? তোমার ব্যাপারে সব কিছু বলেছে, তুমি কি করো না করো, ও তোমার সাথে কিভাবে টাইম স্পেন্ড করে, সব কিছু। সারাক্ষণ তো শুধু তোমার ব্যাপারেই কথা বলে। তোমার এতে জেলাস ফিল হয়নি? শুভ্রার এমন কথায় সোনালিকা কিছুটা থতমত খেয়ে গেল। আর চোখে ইহানের দিকে তাকিয়ে আবারও শুভ্রার দিকে চেয়ে মিষ্টি হেসেই বলল, আরে না, জেলাস ফিল করবো কেন? তোমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত বন্ধু আছো। সবচেয়ে বড় কথা, তুমি ইহানের বোন হও, তা সেখানে জেলাস ফিল করার কি আছে? তুমি ইহানের বোন হও? কথাটি তীরের মতো বিঁধল শুভ্রার হৃদয়ে। তৎক্ষণাৎ পাশ থেকে ঈশা বলে উঠল, শুভ্রা কিন্তু ইহান ভাইয়ার আপন বোন হয় না, ফুপাতো বোন হয়। সোনালিকা চুপ হয়ে গেল। শ্বেতা বিরক্ত হয়ে বলল, আরে তোরা এসব কি কথা শুরু করেছিস? থাম তো এবার। আমাদের ইহান ভাইয়ার কত সুন্দর একটা গার্লফ্রেন্ড হয়েছে, 2 দিন পরে আমাদের ভাবি হবে, অথচ আমি কিনা জানতাম না। আমি তো এখন আমার ফিউচার ভাবির সাথে মন ভরে কথা বলবো। রাজ শ্বেতার উদ্দেশ্যে বলল। কথা যা বলার বাড়িতে গিয়ে বলিস। এখন গাড়িতে উঠ, সোজা বাড়ি যাব। শ্বেতা উচ্ছ্বসিত হয়ে বলল, গুড আইডিয়া রাত ভাইয়া। সোনালিকা আপুকে বরং আমাদের বাড়িতে নিয়ে যাই, তারপর জমিয়ে সবাই মিলে আড্ডা দিব। সোনালিকা আপত্তি জানিয়ে বলল, আরে না না, তার প্রয়োজন নেই। শ্বেতা তার হাত ধরে গাড়িতে উঠতে উঠতে বলল, আরে চলো তো আপু, এত লজ্জা পেও না। রাত ইহানের কাজ ঝাঁকিয়ে অভিনন্দন দেওয়ার ভঙ্গিতেই বলল, কংগ্রাচুলেশন ব্রো। আশা করি খুব তাড়াতাড়ি বিয়ের দাওয়াত পাবো।
বলে রাত গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ল। অথচ ইহানের সেদিকে কোনো ধ্যানে নেই। সে কতক্ষণ ধরে শুভ্রার সাথে একটু কথা বলার জন্য ছটফট করছে, কিন্তু সবার সামনে আছে বলে কিছু বলতেই পারছে না। অদ্ভুতভাবে শুভ্রা তার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না, যা ইহানের মনটা বারবার ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। মেয়েটা কে রে? সোনালিকাকে দেখে শ্বেতা, ইহান ও রাতের উদ্দেশ্যে শারমিনা বেগম প্রশ্নটি করলেন। শুভ্রা এবং ঈশা অবশ্য এখানে নেই। শুভ্রার শরীর খারাপের কথা বলে ঘরে চলে যেতেই ঈশা তার পিছু পিছু চলে যায়। এইদিকে প্রত্যেকে সোফায় গোল হয়ে বসে রয়েছে। তাদের সামনে নাস্তা পরিবেশন করেছে শারমিন বেগম। সকলে চুপচাপ থাকলেও সেটা চটপট বলে উঠল। আগে বলো আম্মু, তুমি কাউকে কিছু বলবে না তো? শারমিন বেগম ভুরু কুঁচকে বলেন, আমি আবার কাকে কি বলতে যাব? মামা মামিকে এই ব্যাপারে কিচ্ছু বলবে না কিন্তু। আচ্ছা বলবো না, এবার আসল কাহিনী খুলে বল। শ্বেতা মায়ের কাছাকাছি এসে আগ্রহী মুখভঙ্গি সহকারে বলতে লাগলো। এই আপুটার নাম হচ্ছে সোনালিকা, আমাদের ইহান ভাইয়ার পছন্দ করা মেয়ে। শারমিন বেগম অবাক হয়ে একবার ইহান আরেকবার সোনালিকার দিকে তাকালেন। ইহান বিষণ্ণ ভঙ্গিতে বসে রয়েছেন, যেন তার এইসবে কোনো আগ্রহ নেই। অপরদিকে সোনালিকা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। শারমিন বেগম ইহানের উদ্দেশ্যে বলতে লাগলেন, তোর মতো লাজুক ছেলে আবার প্রেমেও পড়ে গেল? বিশ্বাস হচ্ছে না। ইহানের তবু কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে বারবার এদিক ওদিক তাকিয়ে নিরন্তর কাউকে খুঁজেই চলেছে, কিন্তু অনেকক্ষণ যাবৎ তার দেখাই পাচ্ছে না সে। শারমিন বেগম সোনালিকার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলেন, তুমি তো মাশাআল্লাহ খুব মিষ্টি একটা মেয়ে। তা তুমি কোথায়, কিসে পড়াশোনা করো? সোনালিকা বিমিত কণ্ঠে জবাব দিলেন, জি, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টে অনার্স 3rd ইয়ারে পড়াশোনা করছি। তাহলে তো ভালোই হলো, 2-3 বছরের ভিতরে তোমার পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ইহানেরও একটা ভালো চাকরি বাকরির ব্যবস্থা হয়ে যাবে। তারপর ইনশাআল্লাহ তোমাদের বিয়ে শাদির ব্যাপারে কোনো সমস্যা থাকবে না। বিয়ের কথা শুনে সোনালিকার গাল লজ্জায় লাল হয়ে গেল। ইহান কেন যেন অনেকটা চমকে উঠল। তার মুখখানা এই মুহূর্তে ভীষণ ফ্যাকাশে দেখালো। সে তার শারমিন বেগমের গলা জড়িয়ে ধরে আদুরি কণ্ঠে বলল, তুমি কিন্তু মামা মামিকে এই ব্যাপারে আগে থেকে কিছুই বলবে না, ঠিক আছে আম্মু? আচ্ছা বলবো না যা। তখনই ড্রয়িং রুমে প্রবেশ করলো রাদের বাবা আমিনুল আলম, শ্বেতা আর শুভ্রার বাবা আহাত আলম। সাহেরা বেগম তাদের জন্য চায়ের ব্যবস্থা করলেন। আমিনুল আলম বলে উঠলেন, তা কি নিয়ে এত কথা বলছিলে তোমরা? আমাদের ঘরে নতুন অতিথি কে? শারমিন বেগম কথা ঘুরিয়ে বলেন, মেয়েটার নাম হচ্ছে সোনালিকা, সে তার ভার্সিটির বান্ধবী। মেয়েটাই প্রথম আমাদের বাড়িতে এলো, তাই তার সাথে একটু গল্পগুজব করছিলাম। ও আচ্ছা, বেশ। আহাত আলম চা খেতে খেতে শারমিন বেগমকে জিজ্ঞাসা করলেন, তা আমার শ্রেতা মামুনি কোথায়? শ্বেতা আকাশ থেকে পরের মতো করেই বলল, বাবা, আমি তো তোমার সামনেই বসে আছি, অথচ তুমি আমাকে দেখতেই পাচ্ছ না। শারমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, এতগুলো দিন হয়ে গেল, অথচ এখনও 2 মেয়েকে তুমি আলাদাভাবে চিনতে পারলে না। কেমন বাবা তুমি? আহাত আলম অপ্রস্তুত হয়ে বলেন, আরে বাবা, আমার বয়স হয়েছে, এখন আর আগের মতো 2 মেয়ের মধ্যে পার্থক্য করতে পারি না। তুমি কিভাবে মনে রাখো কে জানে? আমিনুল আলম বললেন, তা হ্যাঁ, তোমার মেয়ে দুটো তো বড় হচ্ছে, তাদের বিয়ে শাদী দিবে কবে? ওরা তো পড়াশোনা করছে, পড়তে থাকুক। ভালো কোনো সম্বন্ধ এলে তখন বিয়ে তো দিতেই হবে। রাত হঠাৎ বলে উঠল, শ্বেতা শুভ্রা দুজনেই বাড়ি থেকে চলে গেলে বাড়িটা কেমন ফাঁকা হয়ে যাবে না চাচা যান? আহাত আলম সহ উপস্থিত সকলের চেহারার বিষণ্ণতা নেমে এলো। আহাত আলম দীর্ঘশ্বাস ফেলেই বলেন, সেটা তো আমিও জানি রে বাবা, কিন্তু মেয়ে হয়ে যখন জন্মেছে পরের ঘরে তো পাঠাতেই হবে। রাত চটপট বলে উঠল, তবে তুমি চাইলে যে কোনো একজনকে আজীবন আমাদের বাড়িতেই রেখে দেওয়া যেতে পারে। আহাত আলম চিন্তিত কণ্ঠে শুধালেন, সেটা কিভাবে? রাত ফিসেলে হেসেই বলল, সেটা সময় হলেই দেখতে পারবে চাচা যান। তুই আমাকে ইগনোর করছিস কেন শুভ্রা? শুভ্রার সামনে দাঁড়িয়ে চোখ মুখ শক্ত করে কথাটা জিজ্ঞাসা করলো ইহান। শুভ্রা দৃষ্টি নত করে নিচের দিকে তাকিয়ে রয়েছে।
কিছুক্ষণ আগে সকলের অগোচরে শুভ্রার ঘরে এসে দরজা আটকে দিয়েছে ইহান। এসেই কথাটা জিজ্ঞাসা করেছে। শুভ্রা স্বাভাবিক কণ্ঠেই জবাব দিল, কোথায় ইগনোর করলাম আমি? আমি তো আগের মতোই আছি। না, তুই আগের মতো নেই তুই আগের মতো। কিছুটা জোরে চেঁচিয়ে কথাটা বলল ইহান। শুভ্রা কেঁপে উঠে তার মুখের দিকে তাকালো। শুভ্রা বিষণ্ণ মুখখানি দেখার সাথে সাথে ইহানের কঠোর মুখটা মুহূর্তে কমল হয়ে গেল। শুভ্রার গাল দুটো আলতো হাতে ধরে নরম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর শুভ্রা? কেন এমন করছিস তুই আমার সাথে? কেন তোর চঞ্চল ভাবটা কেটে গিয়ে এমন মলিন অবস্থা হয়েছে? তোর আগে সেই হাসি খুশি প্রাণবন্ত মুখটা আমি যে ভীষণ মিস করছি রে শুভ্রা। শুভ্রা ইহানের হাত দুটো আলগোছা ছাড়িয়ে নিয়ে নির্লিপ্ত কণ্ঠেই বলে উঠল, তোমার এখন নতুন গার্লফ্রেন্ড হয়েছে ইহান ভাইয়া, তোমার তাকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত। এভাবে আগের মতো যখন তখন আমার কাছে এসে আমাকে ছোঁয়ার চেষ্টা করো না। বেশি কথা বলারও দরকার নেই, এতে তোমাদের রিলেশনে ব্যাড ইফেক্ট পড়তে পারে। তো আমি তোমার কাজিন সিস্টার আছি, সেই হিসেবে সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো। বলে দ্রুত পদে দরজা খুলে বেরিয়ে গেল শুভ্রা। চোখ থেকে ঝরে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। অতি দ্রুত সেটা মুছে নিল সে। অপরদিকে ইহান স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। শুভ্রার এভাবে তাকে এতটা ফর করে দেওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না। বুকটা কেমন খালি খালি লাগছে। একটা অব্যক্ত যন্ত্রণা বুকে চিরচিরি বেয়ে আসতে চাইছে, কিন্তু কি সেই যন্ত্রণা? ইহান অনেক চেষ্টা করেও সেটা ধরতে পারছে না। এটা কোনোভাবেই সম্ভব নয় শুভ্রা। শ্বেতা খুবই নাজুক প্রকৃতির একটা মেয়ে। ওকে এত দূরে বান্দরবানের ট্যুরের জন্য কিছুতেই যেতে দিতে পারবো না আমি। আমার কথা বাদ দে, তোর বাবাই তো যেতে দিবে না ওকে। শারমিন বেগম পরিষ্কারভাবে কথাগুলো বলেন শুভ্রাকে। শুভ্রা শত মন খারাপের মাঝেও বোনের মুখে হাসি ফোটানোর জন্য মায়ের কাছে তার হয়ে সাফাই গাইতেছিল, কিন্তু তাদের মা তো এত সহজে রাজি হয় নন। তাও শুভ্রা চেষ্টা চালিয়ে যেতে লাগলো। সেটা ঢাকার বাইরে কখনো কোথাও যায়নি আম্মু। এবার ওর বান্ধবীরা মিলে ওকে অনেক অনুরোধ করেছে ওদের সাথে যাবার জন্য। আমার বোনটাও অনেক এক্সাইটেড। প্লিজ আম্মু, তুমি রাজি হয়ে যাও। বাবাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি জানি বাবা আমার এই অনুরোধ ফেলতে পারবে না। ওখানে গিয়ে যদি ওর কোনো বিপদ আপদ হয়ে যায়? ওর বান্ধবীরা তো যাচ্ছে ওর সাথে, তাছাড়া ওদের ভার্সিটির স্যার ম্যাডামরাও তো থাকবে। আর মানুষ কি ট্যুরে যায় না বলো? আমিও তো কত জায়গায় ট্যুরে গিয়েছি, তখন তো তোমরা আমায় যেতে দিয়েছো। এখন শ্রেতার বেলায় এমন করছো কেন? তুই বুঝতে পারছিস না শুভ্রা, শ্রেতা তোর মতো এতটা শক্ত প্রকৃতির মেয়ে নয়, এই জন্য ওকে নিয়ে আমার চিন্তা হয় বেশি। শুভ্রা মায়ের গলা জড়িয়ে ধরেই বলল, কিছু হবে না। ও একটা সময় তো ওকে শক্ত হতেই হবে, তাই না? আমরা যদি ওকে শক্ত হওয়ার কোনো সুযোগ না দিই, তাহলে ও শক্ত হবে কি করে? তুমি আর অমত করো না প্লিজ আম্মু। শারমিন বেগম দীর্ঘশ্বাস ফেলেই বলেন, আচ্ছা বাবা, আচ্ছা, মেনে নিলাম তোর কথা। কিরে শ্বেতা, এরিস ভাইয়া হঠাৎ তোর ওপর এত ফিদা হয়ে গেল কেন? ভার্সিটির ক্যাম্পাসে অনামিকা, মারিয়া, অহনা, জুই শ্বেতাকে ঘিরে বসে আছে। তাদের চোখে মুখে রাজ্জার বিস্ময় আর কৌতূহল। এইদিকে অনামিকার প্রশ্নে থতমত খেয়ে গেল শ্বেতা। আমতা আমতা করেই বলল, আমি কি করে জানবো উনি? অবনী বিরক্ত হয়েই বলল, উফ, এত ন্যাকা সাজিস না তো শ্বেতা। সাপ করে বল তোদের মধ্যে কি চলছে? এত সহজে গলে যাবার পাথর কিন্তু এরিস ভাইয়া না। অহনা একগাল হেসেই বলল, তোরা যে যাই বলিস, সেদিন এরিস ভাইয়ের শ্রেতাকে নিয়ে ওভাবে রোমান্টিক বল ড্যান্স করা, সবার সামনে নিজের বাবা আর ফুপির মতের বিরুদ্ধে গিয়ে তাকে ভালোবাসি বলে বিয়ে করার কথা বলা, সবশেষে ওই নীলিমা মেয়েটাকে থাপ্পড় মেরে শ্রেতাকে আগলে নেয়া, এই বিষয়গুলো কিন্তু আমার জোশ লেগেছে। উফ হাউ রোমান্টিক হিস। আমি ভাবতেই পারছি না অ্যারিশ ভাইয়ের মতো শক্তপোক্ত গম্ভীর আর রাগী একটা মানুষের ভিতরেও কিভাবে এমন রোমান্টিক একটা হিরো থাকতে পারে। আগে জানলে আমি তার প্রেমে পড়ে যেতাম। উফ। শ্বেতা মুখ ভেঙচি কেটে মনে মনে বলল, তোরা তো শুধু ওনার রোমান্টিক দিকটাই দেখেছিস, ওনার সাইকোগিরিটা যদি একবার দেখতে পেতিস তাহলে ক্রাশ খাওয়ার বদলে ভয়ে জমে যেতিস। জুই বিভোর হয়ে এক গালে দুই হাত রেখে একসাথে দিয়ে বলল,
ইস অহনা, তোর কথা শুনে তো আমারই এরিশ ভাইয়ার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। দেখতে শুনতে কি ড্যাশিং আর হ্যান্ডসাম আমাদের এরিশ ভাইয়া। হ্যাঁ, একটু রাগি আর জেদি, সেসব অবশ্য তেমন কোনো ব্যাপার না। তোমাদের সাথে সেদিন পার্টিতে গেলে অন্তত তাকে প্রিন্স চার্মিং রূপে চোখে দেখা দেখতে পেতাম। আচ্ছা এসব বাদ দে, আমরা 4 জন কিন্তু একসাথে ট্যুরে যাব, ঠিক আছে? সবাই কিন্তু নাম দিয়ে দিয়েছি, শেষ সময়ে কেউ কিন্তু মানা করবি না। আরে টেনশন নিস না তো দোস্ত, কেউ মানা করবে না। আমাদের ইনোসেন্ট শ্বেতা পর্যন্ত আমাদের সাথে যাচ্ছে, তাহলে আমরা কি করে না যাই? এবার ট্যুরে খুব মজা হবে, তাই না রে? হঠাৎই একটা অচেনা ছেলের কণ্ঠস্বর শুনে শ্বেতারা সবাই চমকে তাকালো। উজ্জ্বল শ্যামলা বরণের বেশ লম্বা চওড়া একটা যুবক তাদের সামনে দাঁড়িয়ে আছে, কাঁধে দু সাইডে একটা ব্যাগ ঝোলানো। অহনা ভুরুকুচকে জিজ্ঞাসা করলো, জি, কে আপনি, কি চাই? ছেলেটি আলতো হেসে শ্বেতার দিকে তাকিয়ে বলল। সবাই অবাক হয়ে শ্বেতার দিকে তাকালো। অপরদিকে শ্বেতা চমকে উঠে ছেলেটার দিকে তাকালো, মুহূর্তেই ভয়ে জমে গেছে। আশেপাশে একবার নজর বোলালো সে, কোথাও না জানি এরিশ আর তার গুপ্তচর ঘাপটি মেরে বসে আছে। কে জানে সে কোনো ছেলের সাথে কথা বলতে শুনলে ছেলেটার সাথে সাথে তারও 12টা বাজাবে এরিশ। শ্বেতা উঠে দাঁড়িয়ে ভয়ে জড়ানো কণ্ঠে বলে উঠল, দেখুন, আমাকে ক্লাসে যেতে হবে, তাছাড়া আপনাকে আমি চিনি না, আর অচেনা কারোর সাথে আমি কথাই বলতে আগ্রহ নই। বলে সেটা দ্রুত ব্যাগ নিয়ে চলে যেতে নিলে ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো, মৃদু হেসেই বলল, শ্বেতা মাথা নত করে নিচু স্বরে বলল, যা বলবেন তাড়াতাড়ি বলুন। ছেলেটি বলতে শুরু করলো, আরে আমাকে এত ভয় পাচ্ছেন কেন মিস? আমি কি আপনাকে খেয়ে ফেলবো? জাস্ট একটু কথা বলবো। আমার নাম সাইমন সাদিক। এই ভার্সিটিতে ফিজিক্স ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। এই 2 বছর পর্যন্ত অনার্সে আমি কোনো মেয়ে বান্ধবী পাইনি, কিন্তু আপনাকে দেখার পর থেকে ফ্রেন্ডশিপ করতে ইচ্ছা হলো। আমরা কি বন্ধু হতে পারি? শ্বেতা সাইমন দুজনেই পিছনে তাকিয়ে দেখলো এরিশ রাগে চোখ মুখ শক্ত করে তার দরবল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুহূর্তেই হয়ে জমে গেল শ্বেতা। অহনাও এক পাশে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে লাগলো। এইদিকে এরিশ এগিয়ে এসে সাইমনকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। সাইমন উঠে দাঁড়িয়ে এরিশের মুখোমুখি হয়ে শক্ত কণ্ঠেই বলল, এরিশ অদ্ভুতভাবে হেসে তড়িৎ বেগে সাইমনের মুখে পরপর কয়েকটা ঘুষি বসালো। মুহূর্তে ক্যাম্পাসে অবস্থানরত স্টুডেন্টরা জড়ো হয়ে ঘটনা দেখতে লাগলো, কিন্তু কেউ এরিশকে কিছু বলার সাহস পেল না। সাইমনের নাক মুখ দিয়ে অঝরে রক্ত বেরোতে লাগলো। এরিশ এরপরও তাকে মাটিতে ফেলে মারতে মারতে দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, এই ভার্সিটিতে 2 বছর ধরে পড়ছিস, অথচ এরিসকেই চিনিস না? এটা কি করে হতে পারে বল? কে পাঠিয়েছে তোকে? সত্যি করে বল। সাইমনের চোখে মুখে এবার ভয় দেখা গেল। সে হাত জোর করে এরিশের কাছে মিনতি করে বলতে লাগলো, এরিশ সাইমনের কলার ধরে অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এমন এক ভুল করেছিস যার কোনো ক্ষমা হয় না। তুই আমার কলেজার দিকে চোখ দিয়েছিস, ব্লাডি বাস্টার্ড। আমাকে কেউ পাঠায়নি ওর এরিশ দিকে ভাই, কেউ আমি চোখ ভুল করে দিলেও ফেলছি, আমি দয়া তাকে করে মাফ ভস্ম করে করে দিন। ফেলবো। বলে এরিশ আবারও মারতে লাগলো ছেলেটাকে। এবার অবস্থা বেশ খারাপ দেখে এরিশের বন্ধুরা অনেক কষ্টে পর তাকে থামালো। সাইমনকে কয়েকজন স্টুডেন্ট মিলে হসপিটালে দিয়ে গেল। এদিকে এরিশ কোনো দিকে না তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে ভয়ে জমে যাওয়া শ্বেতাকে টেনে বাইরে নিয়ে যেতে লাগলো। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের 3 তলায় দাঁড়িয়ে শাওন মির্জা সিগারেট টানতে টানতে এতক্ষণ ধরে ঘটনার সমস্ত কাহিনী দেখছিল। তার মুখে ঝুলে আছে একটা ক্রু ফিসেল হাসি। শাওনের বন্ধু অন্ত তাকে জিজ্ঞাসা করলো, সাইমন ছেলেকে তুই শ্রেতার কাছে পাঠিয়েছিলি তাই না? শাওন সহায়তা নিয়ে হাসি দিয়েই বলল, এই তো আমার বন্ধু, সব বুঝে গেছিস। কিন্তু তুই ওকে ওর কাছে কেন পাঠিয়েছিলি? শাওন সিগারেটের একটা শুক টান দিয়েই বলল, এরিসের দুর্বলতা আমি টের পেয়ে গিয়েছি, তাও পুরোপুরি নিশ্চিত হতে ইচ্ছে করেই এমনটা করেছি। দেখতে চেয়েছিলাম এরিস সেতার জন্য জেলাসিতে কি করতে পারে, অ্যান্ড মাই মিশন ইজ সাকসেসফুল। এখন দেখবি কিভাবে আমি এরিসের দুর্বলতা ধরে ওর আর সেতার উপর প্রতিশোধ নেই।
বলে নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে পৈশাসিক অট্ট হাসিতে ফেটে পড়ল সায়ন। অ্যারিস প্লিজ ছাড়ুন আমায়। কথাটা শেষ করার আগেই নিচের কলার বনে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলো শ্বেতা। শ্বেতার কলার বনের নরম তুল তুলে মাংস পিঠে প্রচণ্ড জোরে একটা কামড় দিয়ে বসলো এরিস। শ্বেতা চিৎকার করতে নিতেই এই শূন্য হাত দিয়ে তার মুখ চেপে ধরলো। এরিসের হাতের উল্টো পিঠ বেয়ে শ্বেতার চোখের অশ্রু জল গড়িয়ে পড়তে লাগলো। বেশ অনেকক্ষণ পর শ্বেতার কলার বন থেকে মুখ নিয়ে আসলো এরিস। এক হাতে উল্টো পিঠ দিয়ে নিজের ঠোঁটে লেগে থাকা রক্ত মুছে নিল সে। এদিকে শ্বেতার ক্ষত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। শ্বেতা নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অথচ এরিসের এই মুহূর্তে তার প্রতি বিন্দু মাত্র করুণা অনুভূত হলো না। শ্বেতার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে থেকে এরিস বজ্রকণ্ঠেই বলে উঠল, নিষেধ করেছিলাম না তোমায় অন্য কোনো ছেলের সাথে কথা বলতে? তাদের থেকে শত হাত দূরে থাকতে বলেছিলাম না? এরিসের প্রচণ্ড জোরে ধমকে কেঁপে উঠল শ্বেতা। কান্না থামিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু ফপানোর জন্য কিছুই বলতে পারল না সে। এরিস শ্বেতার 2 বাহু চাকিয়ে তার মুখের কাছে মুখ নিয়ে হিস হিসি স্বরে বলতে লাগলো, তোমার সামান্য কিছুর ভাগ্য আমি অন্য কাউকে দিতে রাজি নই। সেটা হোক তোমার ঘৃণা, ভালোবাসা, মনোযোগ কিংবা তোমার প্রতি অন্য কোনো মুগ্ধতা। ইউ আর এভরিথিং ইজ মাই অ্যান্ড ইউ আর অনলি মাইন, মাই ওয়ান অ্যান্ড অনলি অ্যাডিকশন শ্বেতা মুবাসিরা। গল্পের হিরো টক্সিড ডেসপারেট হবে, এটা আগেই বলেছিলাম। সাইকোপ্যাথ হতে পারে। পরবর্তী পর্বগুলোতে ধীরে ধীরে সব খোলাসা হবে। আজকের পর্ব নিয়ে আপনাদের মন্তব্য জানাবেন।